হ্যাঁ, আজকের আমরা বেসিক্যালি প্রথম অধ্যায়ের কিছু খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো আর কি। আমরা প্রথম অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলবো, ফিনান্স মানে দ্বিতীয় পত্রে। আমরা জানি ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, প্রথম অধ্যায়টা, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আহ, আমরা তাহলে শুরু করি মোটামুটি। প্রথমে হচ্ছে আমাদের যে জিনিসটা প্রায় সময় আসে, যে ব্যাংক, ব্যাংক শব্দের অর্থ। এটা প্রায় সময় আমার এমসিকিউতে আসে, অনেক সময় তোমার 1 নম্বর কোয়েশ্চেনের জন্য আসে। ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি, বেসিক্যালি হচ্ছে কি নদীর ধার, জলাশয়। কখনো আমরা বলতেছি কি যে, ওকে, নদীর ধার, এরপর হচ্ছে কি জলাশয়, তারপর হচ্ছে লম্বা টুল, ধনভাণ্ডার। এখন কথা হচ্ছে এগুলো তো একটার আরেকটা সিনোনিম না। অনেক প্রশ্ন আসতে পারে। আমার এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাকে কেনটা জানা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সবসময় যে জিনিসটা মিসিং করি, কেনটা জানি না, এটা কেন হলো। এই প্রশ্নের উত্তরগুলো আমরা অনেক সময় পাই না, বা এই এই জিনিসগুলো কেনটা যদি জানি, তাহলে আমরা আমাদের পড়াগুলো একটু সহজ লাগবে, ইজিলি আমাদের মেমোরিতে চলে আসবে, বা আমরা মুখস্থ করতে বলো বা পরীক্ষায় লিখতে একটু উম, সুবিধা হবে। মানে স্পেসিফিক আনসার, যেটা আমরা সৃজনশীলে দেখি, তোমাকে মোর স্পেসিফিক্যালি মানে আনসারটা কি, আনসারটা অবশ্যই ঠিক করতে হবে। ওই ঠিক করাটা অনেক বেশি হবে তুমি যদি কেনটা জানো। যেমন এখানে দেখো, নদীর ধার, জলাশয়, লম্বা টুল বা লম্বা বেঞ্চ, ধনভাণ্ডার, একটার সাথে একটা কোনো মিলে নাই ওয়ার্ড গুলার। ধনভাণ্ডার বলতে লম্বা টুল কোথায়? এগুলো আসলে বেসিক্যালি ব্যাংক, ব্যাংক শব্দটি যখন আমরা আসে, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে আসে। মানে ব্যাংকটা তো যখন শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই ব্যাংকের উৎপত্তিটা। তো অনেক জায়গায় ওয়ার্ডটা থেকে আসে, 2-3টা ওয়ার্ড আমরা হয়তো এখানে পড়বো। ওই 2-3টা ওয়ার্ডের অর্থগুলো ওই জন্য, 3টা ওয়ার্ডের অর্থ 3 রকম, ঠিক আছে। ব্যাংক মানে হচ্ছে কি, অনেক সময় আমরা লম্বা টুল বলতেছি কোথেকে আসে এটা। একসময় একটা শহরে, যেখানে ইহুদিরা বেঞ্চে বসে মানুষকে টাকা লেনদেন করতো, ওকে, ওই জন্য ওইখান থেকে ওরা লম্বা টুল বা লম্বা বেঞ্চে বসে এই ব্যাংকিং এর মতোই, যদিও এই আজকের মতো ব্যাংকিং না বা আধুনিক ব্যাংকিং মতো, ওরা জাস্ট মানুষকে টাকা আহ, ধার দিত, যেটা বর্তমানে ব্যাংক করে থাকে, বা টাকা আনা নেওয়া করতো বা লোন দেওয়া নেওয়া করতো, ব্যাংকের একটা ক্যারেক্টারিস্টিক্স করতো বলে ওইখান থেকে বেসিক্যালি লম্বা টুল বা সামনে আমরা পড়বো এই ওয়ার্ডটা এরকম। সবগুলো ওয়ার্ডের উৎপত্তিগত অর্থ হতে এক এক জায়গা থেকে চলে আসে। তার মানে আমরা ওই জন্য একসাথে বলি নদীর ধার, নদীর তীর বা ধার, জলাশয় বলতেছি, কখনো লম্বা টুল বলতেছি, কখনো ধনভাণ্ডার বলতেছি। এই যে আহ, ব্যাংক শব্দের উৎপত্তিটা কোত্থেকে, আমরা যদি দেখি ব্যাংক শব্দের উৎপত্তিটা, ব্যাংক শব্দের উৎপত্তি হচ্ছে কি, 3টা ওয়ার্ড আসলে দেখো, 3টা ওয়ার্ডই হচ্ছে এক একটা শব্দ। ব্যাংক কি, এটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, ওকে, এটা হচ্ছে একটা জার্মান ওয়ার্ড। ব্যাংকি, ওয়ার্ডগুলো স্পেলিং গুলো আমাদের মনে রাখতে হবে। ব্যাংকি, এরপর হচ্ছে ব্যাংকো, ইতালীয় শব্দ। আমি একদম কিওয়ার্ড অনেকটা সংক্ষেপে বলতেছি, যাতে আমাদের যেহেতু তোমরা অনেক আহ, একদম শুরুর দিকে না, তোমরা মোটামুটি মিড লেভেল টেস্ট পরীক্ষা দিবে, ওই জন্য আমি মনে করতেছি তুমি এগুলো একবার পড়ছো, ওই জন্য জাস্ট আমি, যাতে তোমার মেমোরিতে থাকে, যাতে জিনিসগুলো তুমি জানো যে এই জিনিসগুলো আমাকে পড়তে হবে, ওইভাবেই আমি আলোচনা করার চেষ্টা করতেছি। তাহলে ব্যাংকের উৎপত্তি বেসিক্যালি ব্যাংকি, ব্যাংকো, ব্যাংক। হ্যাঁ, ইভ্যালুয়েশন হইতে হচ্ছে আজকে ব্যাংক শব্দের উৎপত্তি, আমরা যে ব্যাংকের কথা বলতেছি। এরপর এই এই যে আমি কিছুক্ষণ আগে যে কাহিনীটা বললাম, যে ইহুদিদের কাহিনী, এই ব্যাংকটা কোত্থেকে আসে, মানে এই ব্যাংকের অ্যাক্টিভিটিস বলে এই ধর নেওয়া নেওয়া কোত্থেকে আসে বা কোথা থেকে, বেসিক্যালি আমরা আহ, ঐতিহাসিক বা হিস্ট্রি ঘেটে দেখতেছি এই 3 শ্রেণীর মানুষ, যারা ব্যাংকিং মানে আধুনিক বা বর্তমান আমরা যে ব্যাংকিং এর কাজ বলতেছি, বা ব্যাংকিং যে ব্যাংক যে ব্যবস্থা বলতেছি, এই কাজগুলো ওরাই করতো। প্রথম কথা হচ্ছে স্বর্ণাকার শ্রেণী, এরা কারা? স্বর্ণাকার মানে হচ্ছে আমাদের এখানে জুয়েলারি, যে জুয়েলারির দোকানদার আছে, এই যে আহ, আমরা প্রায় সময় রাস্তাঘাটে যেটি দেখি, এরাই হচ্ছে স্বর্ণকার। মানে হচ্ছে যারা স্বর্ণ তৈরি করে, ওরাই হচ্ছে স্বর্ণাকার। হ্যাঁ, বিভিন্ন ধরনের গয়নাগুলো তৈরি করে যারা, ওরা বেসিক্যালি এই স্বর্ণ কি, মানে আদিম যুগ থেকেই, মানে একদম পুরাতন যুগ থেকেই, যখন মানি সৃষ্টি হচ্ছে, মানে টাকা সৃষ্টি হচ্ছে, মিডিয়াম মিনস অফ মিডিয়াম টাকা, তখন কিন্তু অনেক আগে থেকে স্বর্ণ হচ্ছে লেনা লেনদেনের একটা মধ্যবর্তী মিডিয়াম হিসেবে অনেক বেশি এনরিচ, খুব বেশি পপুলার ছিল আর কি। মানে স্বর্ণ, রূপা, এই জিনিসগুলো, এই ধাতুগুলা।
তখন এইগুলার প্রতি মানুষের এক ধরনের ডিমান্ড আছে, কিন্তু এগুলো দামি, তখন তখন থেকে এগুলা দামি হিসেবে ট্রিট করা হতো। ওই জন্য এগুলোর ডিমান্ড সব সময় থাকতো। হ্যাঁ, তার মানে এই ডিমান্ডফুল জিনিসটা যারা ডিল করে তাদের অর্থনৈতিক সচ্ছলতা বলো, মানে অর্থনীতির যে কি এলিমেন্ট ওদের হাতেই থাকতো। তার মানে হচ্ছে ওরা একটা জায়গা বা স্পেসিফিক রাজ্য বা স্পেসিফিক জায়গাটা ওরা মোটামুটি কি থাকতো ওখানে শাসক শ্রেণীর কাছাকাছি থাকতো, এটা বলা যায়, যেহেতু ওদের কাছে মোস্ট প্রমিনেন্ট মিডিয়াম অফ এক্সচেঞ্জটা ওরা হোল্ড করতো। তার মানে যখন ওরা একটা শক্তিশালী মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যেটা আমরা এখন টাকা বলতেছি, তখন হয়তো স্বর্ণ ছিল বা বিভিন্ন জিনিস ছিল, তখন এটার বিনিময় মূল্য হিসেবে এরা মানুষকে বিভিন্ন ধরনের অন্য জিনিস দিতে, সেটা টাকা হইতে পারে, যে কোনো জিনিস তারা মিডিয়ামের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারতো, কারা স্বর্ণকাররা। যখন এরা এরা কি করতো, অনেক সময় মানুষকে কি করতো, এটার বিনিময়ে একটা রিসিপ্টও দিত। যখন অনেকগুলা মানুষ তাদের কাছে এই স্বর্ণের বিনিময়ে টাকা বা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মিনস অফ এক্সচেঞ্জ নিচ্ছে, তখন ওরা অনেকগুলো মানে তখন কি ক্যালকুলেশন হিসাবের জন্য ওরা কি করতো, একটা রসিদ বইয়ের মতো দিত, যেটা আমরা বর্তমানে চেক বলতেছি, কখনো নোটস বলতেছি। হ্যাঁ, চেকের মতো মানে রসিদ বইয়ের মতো একটা জিনিস দিত, যেটা বর্তমানে আমরা চেক হিসেবে ব্যবহার করতেছি। তাহলে ওই জিনিসগুলো থেকে ওই ছোট ছোট কনসেপ্ট, যে ধার নেওয়া, তারপর একটা কাগজ দেওয়া যেটা ব্যাংক এখন দিয়ে দিচ্ছে, এইরকম জিনিসগুলো থেকে বেসিক্যালি এই ব্যাংক শব্দটি বা ব্যাংকের যে কার্যাবলীগুলো এগুলো আসছে বলে ধারণা করা হয়, বা এটা মোটামুটি মানে গ্রহণযোগ্য আর কি। এরপর মহাজন শ্রেণী অনেক বেশি পপুলার। আমরা মহাজন শ্রেণীর কাজে কি, যে একটা ওরা ওরা কি করে, ওরা বেসিক্যালি হচ্ছে একটা প্রভাবশালী একই একদম ধনী শ্রেণী বা এলিট শ্রেণীর থাকতো, বা একটা এলাকায় নর্মালি নিম্নবিত্ত যাদের টাকা প্রয়োজন হতো, তাদের তারা ওদের কাছে যেত। বিশেষ করে যারা স্পেসিফিক শ্রেণী আছে আমরা জানি, যারা হয়তো জেলে, এই ধরনের মানুষগুলো যাদের একটা মৌসুম বা একটা নির্দিষ্ট কৃষক হইতে পারে, একটা নির্দিষ্ট সময়ে যখন কৃষক ধান চাষ করতে যাবে তখনই তাদের টাকা দরকার হতো। যখন মাঝিরা নৌকা করে মাছ ধরতে যাবে তখনই টাকা দরকার হতো, মানে একটা নির্দিষ্ট স্পেসিফিক মৌসুমে দেখা যেত তার টাকার প্রয়োজন হতো। ওই টাকাটা তারা কি করতো, ওই টাকাটার জন্য তারা মহাজনের কাছে যেত, তখন তারা ফিরে আসতো বা তাদের উদ্দেশ্য বা তাদের ধান উঠতো, তখন এই টাকাটা ব্যাক করতো। এই যে একটা মধ্যবর্তী সময়, টাকা নেওয়া এবং ফেরত দেওয়ার মধ্যবর্তী সময়, এই সময়টার জন্য একটা পেমেন্ট, অতিরিক্ত পেমেন্ট দিত। তারা যদি 10,000 টাকা নিত, ওরা ফেরত দেওয়ার সময় 11,000 টাকা দিত। এই যে অতিরিক্ত টাকাটা, এরা এখন আমরা যে ইন্টারেস্ট বলতেছি, ব্যাংক যে ইন্টারেস্ট বলতেছে, এই অতিরিক্ত টাকাটা মহাজনই বেসিক্যালি মহাজনের শ্রেণীটাই সৃষ্টি করছিল। এরপর ব্যবসায়ী, এটা আমরা অনেক পপুলার, ব্যবসায়ীরা টাকা লেনদেন করতেছে, এটা অনেক আগে থেকে, মানে এই দুইটা শ্রেণী যখন পপুলার হয়েছে তখন এইগুলার একটা সংগঠিত রূপ হচ্ছে কি, এরাও কিন্তু অনেকটা মানে বিজনেসম্যান বা ব্যবসায়ী শ্রেণী, কিন্তু মানে মোর স্পেসিফিকলি তখন বলছে আর কি যে এটা ব্যবসায়ী শ্রেণী। ওকে, তার মানে আধুনিক ব্যাংকের উত্তরসূরি বলতে আমরা এই তিন ক্যাটাগরিকেই বোঝাচ্ছি। ওকে, তাহলে ব্যাংক, ব্যাংক কি, আমরা যদি বলি ব্যাংক কি, বেসিক্যালি ব্যাংক যদি আমি বলি, ব্যাংক, এটা যদি ব্যাংক হয়, ব্যাংক সম্পর্কে যদি আমাদের অনেক কথা বলবো, ব্যাংক কি, দুইটা জিনিস, ব্যাংক কি করে, ব্যাংক যে কাজটা করে, ব্যাংক কি আমি যদি বলি, ওরা বেসিক্যালি পরের ধরের পোদ্দারি করে। কেমনে? সে একটা গ্রুপ থেকে টাকা নেয়, মানে একটা একটা গ্রুপ থেকে সে টাকা নেয়, টাকা সংগ্রহ করে, টাকা সংগ্রহ করে, আর একটা হচ্ছে আরেকটা গ্রুপকে সে ঋণ দেয়। কোনটা? এই টাকাটাই সে ঋণ হিসেবে দেয়। ওকে, একটা গ্রুপ থেকে টাকা সংগ্রহ হয়, তখন ওকে কি দেয়, সে কিছু অতিরিক্ত টাকা দেয়। এই যে টাকা সংগ্রহ করে, টাকা যখন সংগ্রহ করে ওই মানুষটাকে কিছু অতিরিক্ত টাকা দেয়। ধরো সে, ও ব্যাংকে 1,000 টাকা দিল, ও কিন্তু এর বিপরীতে কিছু ইন্টারেস্ট দেয়, আবার ওর থেকে সে ইন্টারেস্ট নেয়। সোজা কথা, এই ব্যাংক এই কাজটাই করতে, মেইন কাজ হচ্ছে এটা। সে আরেকটা কাজ করে, ব্যাংক টাকা সংগ্রহ করে কোন টাকাগুলা আমাদের আসলে আমার বাসার অতিরিক্ত টাকাগুলো সে সংগ্রহ করে, মানে যেগুলো উদ্ভিজ্জ টাকা আমরা বলতে, সোজা কথা হচ্ছে সেই টাকাগুলা, যে মানুষগুলো যে টাকাগুলো খরচ করবে না, যে টাকাগুলো তার দরকার নাই, ওই টাকাগুলো বেসিক্যালি মানুষ ব্যাংকে জমা দেবে। ব্যাংকের কনসেপ্টই হচ্ছে এটা, যে আমাদের ইকোনমিতে যে টাকাগুলো অলস পড়ে থাকে, এগুলো সে এরকম, যে যেমন আমার বাসায় যেটা আছে, মাস শেষে আমার 1,000 টাকা থেকে যায়, যেটা খরচ হয় না, আলমিরাতে থেকে যায়। এরকম যদি 1,000 1,000 1,000 পুরো একটা শহরের
10,000 মানুষের কাছে 1,000 টাকা যদি থাকে, যে টাকাটা যদি এমনি আলমিরাতে পড়ে থাকে, তাহলে এখানে ইকোনমিতে কোনো ভ্যালু অ্যাড করে না। এটা ইকোনমিতে কোনো ভ্যালু অ্যাড করে না। কিন্তু এটা যদি এই 1,000 টাকা একটা ব্যাংকে যদি 10,000 জন যদি 1,000 টাকা দেয়, অনেক টাকা। এই টাকাটা যখন ব্যাংক এক জায়গায় অ্যাকুমুলেট করে কোনো বিজনেসম্যানকে, কোনো বিজনেসম্যান অথবা যার টাকা দরকার হবে তাকে যদি লোন হিসেবে দিতে পারে, তাহলে এটা ইকোনমিতে ভ্যালু অ্যাড করে। কিভাবে ভ্যালু অ্যাড করবে? বিজনেসম্যান একটা ইন্ডাস্ট্রি করবে, ইন্ডাস্ট্রিতে মানুষের চাকরি হবে, বেকারত্ব দূর করবে, নতুন নতুন প্রোডাক্ট উৎপন্ন হবে, অনেক কাজ হবে। তার মানে হচ্ছে ব্যাংক এই কাজটাই করে, যে অর্থনীতিতে বা একটা দেশের উদ্বৃত্ত টাকাগুলো, ছোট ছোট টাকাগুলো সে সংগ্রহ করে, এবং সংগ্রহ করে একটা, এগুলা যাদের টাকা দরকার হয় ঠিক ওদেরকেই দেয়। ওই জন্য এটাকে বলা হচ্ছে কি, এই মেইন পারপাসে হচ্ছে এটাকে বলতেছি মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান। ওকে, এরপর কি? এরপরে উম এরপর যেটা বলতেছি কি, এরপর ব্যাংক, ব্যাংক ব্যবসায়ের প্রধান উৎপাদন বা সওদা। এরপর এরপর হচ্ছে বিভিন্ন হিসাবের মাধ্যমে জনসাধারণ, মানে এটা ব্যাংকের কাজগুলাই বলতেছে আর কি এখানে। প্রথম কাজ বলছে কি, ব্যাংক একটা মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান। এরপরে হচ্ছে কি, একটু বলছি। ওকে, তাহলে ব্যাংক কি? প্রথমে বললাম কি, একটা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। ব্যাংকের প্রধান উপাদান হচ্ছে অর্থ, মানে সে টাকা নিয়ে ডিল করে। তারপর সে, ওই যে বললাম, জনসাধারণের নিকট থেকে আমানত সংগ্রহকারী, এই যে কিছুক্ষণ আগে যে কথা বললাম প্রথম কথা। এরপর হচ্ছে কি, তার প্রধান এই কাজ হচ্ছে দুইটা। তাহলে ব্যাংকের প্রধান কাজ বেসিক্যালি দুইটা, অনেকগুলো কাজের মধ্যে মেইন কাজগুলো হচ্ছে এটা, সে একজনের কাছ থেকে আমানত করবে এবং সেই আমানতকৃত টাকাটা ঋণ দান করবে। অর্থ এবং ঋণের ব্যবসায়ী। ওকে, একটা চেক, নোট, ড্রাফট বিনিময়ের মাধ্যমে করে ব্যাংক যে কাজগুলো করে আর কি, সে চেক দেয়, নোট দেয়, বিনিময়ের মাধ্যম সে সৃষ্টি করে, বিভিন্ন বিনিময়ের মাধ্যম। ওকে, এগুলো আমরা ব্যাংক বলতে যেটা বুঝি, তার মানে হচ্ছে এটা, এটা ব্যাংকের সংজ্ঞা। আমরা একটা ব্যাংকের যে পুঁথিগত সংজ্ঞা আর কি, যে প্রথমত কি, মানে আমরা তখন যে কাজগুলো বলছে ওগুলাকে যদি অ্যাড করে দাও তাহলে শুধু আর সংজ্ঞা হয়ে যাবে। তাহলে ব্যাংক হচ্ছে কি, যেটা আমানত গ্রহণ করে, ঋণ দেয়, ঋণ আমানত সৃষ্টি করে, ঋণ নিয়ন্ত্রণ করে, নোট ও মুদ্রা প্রচলন করে, অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে। এরপর নিয়োজিত রাখে, তাকে ব্যাংক বলে। ব্যাংক শুধুমাত্র জনগণের ছড়ানো ছিটানো টাকায়, এই কাজটাই আমি কথা এতক্ষণ এক্সপ্লেন করার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। এই যে আমাদের বাসায়, এর বাসায় যে ছড়ানো ছিটানো অলস টাকা পড়ে থাকে, এটাই সে নিয়ে আবার এই টাকাগুলোই একটা জায়গায় অ্যাকুমুলেট করে সে মানুষকে ঋণ দেয়, মুনাফা অর্জন করে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জনকল্যাণের কাজ করে। এটাই হচ্ছে ব্যাংকের কাজ। ওকে, আর ব্যাংকিং কি? ব্যাংকিং কি? তাহলে ব্যাংকিং বেসিক্যালি কোনটা ব্যাংকিং এর কাজ? ব্যাংকিং এর কাজ কোনটা? এই যে অ্যাক্টিভিটিস গুলোই হচ্ছে ব্যাংকিং বেসিক্যালি, যে ঋণ দেওয়া, তারপর হচ্ছে মানুষটাকে টাকা নেওয়া, চেক দেওয়া, ডেবিট কার্ড দেওয়া, ক্রেডিট কার্ড দেওয়া, এগুলোই হচ্ছে ব্যাংকিং। মানে এই যে ব্যাংক কর্তৃক সম্পাদিত সকল কাজগুলোকে আমরা বলতেছি ব্যাংকিং, এক লাইনে যদি বলি আর কি। আর ব্যাংকিং কাজে নিয়োজিত সকল ব্যক্তিবর্গ হচ্ছে ব্যাংকার। ব্যাংকার কি, যে মানুষ এখানে হচ্ছে, তখন হচ্ছে এটা ম্যান, ম্যান বিহাইন্ড দ্য ব্যাংকিং। তাহলে কি, ম্যান বিহাইন্ড দ্য ব্যাংকিং, যে আমরা ব্যাংকিং অ্যাক্টিভিটিস কাজ করার জন্য, এই ব্যাংকিং এর কাজগুলো করার জন্য যে মানুষগুলা কাজ করে, ব্যাংকিং কাজে নিয়োজিত সকল ব্যক্তিগণই হচ্ছে ব্যাংকিং। গ্রাহককে, যারা আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে, এই যে আমানতকারী, এটা হচ্ছে গ্রাহক আমার। শুধু আমানতকারী না, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা ব্যাংকে ঢুকে, বিভিন্ন কাজে ঢুকতে পারে ব্যাংকে, ব্যাংকিং কার্যক্রমের মধ্য দিয়ে যারা ঢুকে তারাই সবগুলো গ্রাহক। ওকে, ওই ব্যক্তি দ্বারা ব্যাংকে হিসাব থাকবে, হ্যাঁ, এবং সম্পর্ক স্থাপন করবে, সোজা কথা। এখন যদিও গ্রাহকের সঙ্গে শুধুমাত্র আমার, নট অনলি লাইক দ্যাট, যে শুধুমাত্র অ্যাকাউন্ট থাকবে, সে সে একটা অ্যাকাউন্ট থাকবে, এই সংজ্ঞাতে যদি বলছে যে শুধুমাত্র অ্যাকাউন্ট থাকলে ব্যাংকের গ্রাহক, হ্যাঁ, যে যার সঞ্চয়ী অথবা চলতি অ্যাকাউন্ট থাকবে, শুধুমাত্র এটা না, তোমার সাথে ব্যাংকের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে তোমার অনেক ধরনের লেনদেন থাকতে পারে শুধুমাত্র অ্যাকাউন্ট ছাড়াও। সবগুলোই হচ্ছে বেসিক্যালি গ্রাহক।
ওকে। আমদানি রপ্তানি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, মানে শুধুমাত্র এই বললাম যে আমদানি রপ্তানির সাথে যে রিলেটেড দুইটা জিনিস, আমদানি রপ্তানি ব্যাংক অনেক বেশি ইম্পর্টেন্ট রুলস প্লে করে এটা আমদানি রপ্তানিতে। ওকে। এরপর হচ্ছে কি, ক্রমাগত যিনি ব্যাংকের সাথে লেনদেন করেন, চুক্তি সম্পাদনের যোগ্য এমন ব্যক্তি, মানে গ্রাহককে, যে ব্যাংকের সাথে বিভিন্ন ধরনের লেনদেন করবে যারা। ব্যাংকের কার্যাবলী কি, আমরা অলরেডি বলে ফেলছি, অনেকগুলো কার্যাবলী অনেক বিশদভাবে আমি আলোচনা করেই ফেলছি। প্রথম কাজ হচ্ছে কি, মানুষের কাছ থেকে ওই যে ছোট ছোট টাকা পয়সাগুলো নেওয়া, আমানত গ্রহণ, যে ছড়াইয়া ছিটাইয়া যে টাকাগুলো নেওয়া, এটা হচ্ছে আমানত গ্রহণ। এরপর ওই টাকাগুলাকে ঋণ দান দেওয়া, দ্বিতীয় কাজ। প্রথম আমাদের কাজ বলতেই মানুষের কাছ থেকে টাকা নেয়, ঋণ দান করা, সহজ কাজ হচ্ছে এটা। এরপর নোট ও মুদ্রা প্রচলন, যেটা কেন্দ্রীয় ব্যাংক, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাজ এটা, সব ব্যাংকের না, মানে কেন্দ্রীয় ব্যাংকের কাজ নোট ও মুদ্রা প্রচলন করা। এরপর হচ্ছে বিনিময়ের মাধ্যম। বিনিময়ের মাধ্যম মানে কি, কেউ কি বলতে পারবা এখানে বিনিময়ের মাধ্যম? এনিওয়ান? বিনিময়ের মাধ্যম কেউ থিতি বলতে পারবা বিনিময়ের মাধ্যম, অথবা এনিওয়ান? বিনিময়, বিনিময়ের মাধ্যম বলতে তো আমরা সাধারণত টাকাকে বুঝি। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, এটা কি, টাকাকে, হ্যাঁ এটা হইতে পারে বিনিময়ের মাধ্যম টাকা। ডেবিট আর কার্ড, ক্রেডিট কার্ড। হ্যাঁ, ভেরি গুড, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিনিময়ের মাধ্যম। মানে হচ্ছে যে, যে জিনিসগুলা টাকাটাকে, যেমন টাকা না থাকলেও তুমি মনে করবে টাকা, টাকা তোমার কাছে ডেবিট কার্ড আছে মানে হচ্ছে তুমি লেনদেন করতে পারছো, যে কোনো জিনিস করতে পারছো তুমি টাকা দিয়ে। যেমন তুমি এখন ব্যাংক শপিং করতে পারো, ঠিক তোমার কাছে কার্ড থাকলেও তুমি শপিং করতে পারবা মানুষকে টাকা দিয়ে। ইভেন চেক থাকলেও তুমি কি করতে পারবা, অনেক সময় বিভিন্ন ব্যবসায়িক লেনদেনগুলো করতে পারবা টাকা থাকলে। যে কাজগুলো করতে পারে, এখন অনেকগুলো জিনিস আছে যেটা ব্যাংক সৃষ্টি করতেছে এখন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই জাতীয় জিনিসগুলা। থ্যাংক ইউ। ওকে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কে বলছিলা, কি নাম? নাম কই? স্যার নেই। আচ্ছা হ্যাঁ, মিম। ওকে। এরপর ঋণ আমানত সৃষ্টি, এটা নিয়ে আমরা পরে দিয়ে কথা বলবো কোন একটা ইয়াতে, এটা দিয়ে একটা একদম ডিটেলস কথা বলবো, ঋণ আমানত কিভাবে সৃষ্টি হয়। এটা একটা বৃহৎ টপিকস, আমরা পরে দিয়ে এটা পড়বো আমরা। অর্থ পরিশোধ, মানে ব্যাংকের কাজ যেমন অর্থ পরিশোধ মানে হচ্ছে এটা, যেমন সবচেয়ে বেশি অর্থ পরিশোধটা একদম আমরা অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে নর্মাল, যেটা এক্সপোর্টার এবং ইম্পোর্টার, মানে যারা আমদানি রপ্তানি করে ওদের হয়ে অর্থ পরিশোধ ব্যাংক করে থাকে আর কি, আর অনেকভাবে করে থাকে, একটা বললাম জাস্ট। মূলধন গঠন, এই যে মূলধন গঠন, এই যে ঋণ দানের একটা সোর্স হচ্ছে মূলধন গঠন। কারো মূলধন লাগলে এটা বেসিক্যালি অনেক সময় করে থাকে, ঋণ নিয়ন্ত্রণ করে, এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। আমরা পরে দিয়ে পড়বো কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। এখন আসি আমরা কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, এটা পরীক্ষায় প্রায় সময় এই জায়গাটাতেই আসে প্রশ্নগুলো, মানে এই শ্রেণী বিভাগগুলো একদম স্পেসিফিক ভাবে বলে দেয় যে উদ্দীপকে কার্যভিত্তিক শ্রেণী বিভাগের ভিত্তিতে ব্যাংকটি কোন ধরনের ব্যাংক, এটা অনেক বেশি আহ, মানে চলেই আসে, প্রায় সময় চলে আসে। সোজা কথা হচ্ছে কি, মানে এই জায়গাটা থেকেই তোমার এই অধ্যায়ের, এখন তোমার সময় হচ্ছে তুমি আহ, তোমার পড়াগুলোকে কনসাইজ করে ফেলতে হবে, কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আছে ওই জায়গা যাতে মিসিং না হয়। এবং এই অধ্যায়ের কি কি জিনিস হচ্ছে এটা, যে মানে এই এই টাইপ থেকে তোমাকে বেসিক্যালি অনেক বেশি আসে আর কি। হ্যাঁ, তার মানে একক ব্যাংক মানে হচ্ছে কি, আমরা সহজভাবে যদি বলি, একটা মাত্র এখানে ব্রাঞ্চ কোনো কিছুই থাকবে না, মানে যেটা একটা মাত্র অফিস থাকবে, তাহলে একটা মাত্র অফিস, একক ব্যাংক হচ্ছে একটা অফিস, একটা অফিস থাকবে, শাখা থাকবে না। মানে একটা জায়গায় বসে, যেমন আমরা আমরা যে এখন একক ব্যাংকের যেটা, নর্মালি আমরা এখন অন্য যেগুলো স্টোর, স্টোরের কথা চিন্তা করি, অন্য যেমন স্টোর মানে হচ্ছে কি, যেমন যেমন একটা মুদির দোকান খুললাম আমি আমার বাসার নিচেই, আমার নাম দিয়ে একটা মুদির দোকান খুললাম, ওটা কি, ওটার কোনো জায়গায় কোনো শাখা টাকা কোনো কিছু আমার মনে হইলে, আমি এখানে আমার টাকা পয়সা যত এলিমেন্ট আছে, আমি এটা এই জায়গায় একটা জাস্ট কি, ঠিক আমেরিকাতেও এটা হয়ে থাকে। কারো টাকা পয়সা আছে, অল রিকোয়ারমেন্ট সে ফুলফিল করতে পারছে, সে চাইলে তার শহরে তার নামে একটা ব্যাংক করে ফেলতে পারবে। ওকে।
ওই এই যে ব্যবস্থাটা, একটা শাখা একটার মাধ্যমে পুরো ব্যাংকিংটা একটা জায়গায় পরিচালনা করে, যেখানে কোনো শাখা টাকা নেই, এই ব্যাংকটাকে বা এই ব্যবস্থাকে বলতেছি কি, একক ব্যাংক। ওকে, একটা শাখা থাকবে শুধুমাত্র, সরি, একটা শাখার মাধ্যমে সবকিছু হবে। ওকে, এরপর কি, বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক আমরা বুঝতেছি মোটামুটি যেটা সরকারি না আর কি। ওকে, এটা হচ্ছে, এটা একটু এলোমেলো হয়ে গেছে, একটু পরে দিয়ে যাই। বেসরকারি ব্যাংক হচ্ছে কার্যভিত্তিক না। এই যে এটা, এটা একটু সংগঠন কাঠামোর উপর ভিত্তি করে। এটা যেমন একক ব্যাংক আমরা বললাম, শাখা ব্যাংক, এই জিনিসগুলো আমাদের একদম স্পেসিফিক। তাহলে একক ব্যাংকের ঠিক উল্টা, এটা শাখা থাকবে, মানে হচ্ছে একটা ব্যাংকের হেড অফিস থাকবে, হেড অফিস থাকবে, এর আন্ডারে অনেকগুলো ব্রাঞ্চ বা শাখা থাকবে, অনেকগুলো ব্রাঞ্চ বা শাখা থাকবে। যেমন আমরা যদি বলি ইসলামী ব্যাংক, ওকে, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক যদি বলি, ইসলামী ব্যাংক কি, যে এইখানে দেখা যাচ্ছে ঢাকাতে একটা আছে, চকবাজারও আছে, তারপর হচ্ছে তোমার একদম আমি যদি বলি কক্সবাজারও আছে, ইভেন টেকনাফও আছে ইসলামী ব্যাংকের শাখা। এরকম কোনো ব্যাংক, এবং চকবাজারে যে ব্রাঞ্চটা আছে, ব্রাঞ্চের যে লোগোটা, ঠিক টেকনাফে যে ব্রাঞ্চটা আছে ঠিক সেম লোগো, অপারেশন সেম, মানে হেড অফিস থেকে যে ইনস্ট্রাকশন, যে ইন্টারেস্ট রেট থাকে, ঠিক বাংলাদেশের সবগুলো ব্রাঞ্চে একই ইন্টারেস্ট রেট থাকে। এইরকম ভাবে যদি কোনো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, মানে হচ্ছে যে শাখা কার্যক্রমের মাধ্যমে যদি এরকম ভাবে ব্যাংক কার্যক্রম, যেখানে একই সাইনবোর্ড, একই মালিকানা, একই সবকিছু একইভাবে যদি পরিচালিত হয়, তখন এই ব্যবসায়টাকে বলা হয় শাখা ব্যাংক। ওকে, এরপর মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এই দুইটা জিনিস সম্পর্কে মোটামুটি জানি, কিন্তু আমরা এই দুইটা আহ, ব্যাংকের মধ্যে প্রায় সময় গুলাই ফেলি। একটা হচ্ছে চেইন ব্যাংকিং আর একটা হচ্ছে গ্রুপ ব্যাংকিং। ওকে, আমরা চেইন ব্যাংকিং যদি বলি, এটা বেসিক্যালি কি, চেইন ব্যাংকিং যদি বলি 1930 সালে এটা ইউএসএ তে সৃষ্টি হয়, বা যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এটা, এই চেইন ব্যাংকিং যে ধারণাটা, যুক্তরাষ্ট্রে চেইন ব্যাংকিং ধারণাটা চালু হয় কোথায়, 1930 সালে। ওকে, এরা কি হয়, মানে প্রথম যে জিনিসটা, এটা হচ্ছে সমজাতীয় ব্যাংক। সমজাতীয় ব্যাংক, সমজাতীয় ব্যাংক নিজেদের মধ্যে কম্পিটিশন না করে বা প্রতিযোগিতা না করে সংঘবদ্ধ হয়ে যদি যৌথভাবে কার্য পরিচালনা করে, তাহলে সমজাতীয় ব্যাংক নিজেদের মধ্যে যখন কম্পিটিশন না করে, একইভাবে যখন যৌথভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে এবং নিয়ন্ত্রণ করবে, তখন তাকে এরা চেইন ব্যাংকিং বলবে। এরা কি, নিজ 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 স্বতন্ত্রতা বজায় থাকবে, আবার নিজ নিজ স্বতন্ত্র, কিন্তু ওদের যে কার্যাবলী হবে, মানে পরিচালনা এবং নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে সংগঠিত ভাবে হবে, কিন্তু নিজের অপারেশনটা হচ্ছে নিজ নিজ স্বাধীন সত্তা বজায় রাখবে। ওকে, মানে এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে এরা নিজেরা প্রতিযোগিতা করবে না। ওকে, নিজেরা সহযোগিতার মনোভাব থাকবে, বা একই জায়গায় থাকবে, নিজেরা সহযোগিতা থাকবে, নিজেদের স্বতন্ত্রতা বজায় থেকে একে অপরকে সহযোগিতা করে কোনো ব্যাংকিং কার্যক্রম যদি পরিচালনা করে, তখন তাকে আমরা কি বলি, চেইন ব্যাংক বলি, চেইন ব্যাংকিং বলি। ওকে, কিন্তু গ্রুপ ব্যাংকিংটা কি, গ্রুপ ব্যাংকিংটা ঠিক এর, গ্রুপ ব্যাংকিংটা বেসিক্যালি এখানে দুইটা জিনিস থাকবে। ওকে, একটা হচ্ছে হোল্ডিং, একটা হচ্ছে হোল্ডিং, আর একটা হচ্ছে সাবসিডিয়ারি। সাবসিডিয়ারি, এই দুইটা কনসেপ্ট ওখানে থাকবে, মানে একটা ব্যাংক যখন অনেকগুলো ছোট 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 দুর্বল ব্যাংককে একত্রিত করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, তার মানে হচ্ছে একটা পাওয়ারফুল ব্যাংক থাকবে, আহ, একটা অনেক বড় ব্যাংক থাকবে, ওই ব্যাংক ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাংকগুলোকে হোল্ড করে ফেলবে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাংকগুলোকে শেয়ার, অধিকাংশ শেয়ার ক্রয় করে সে ওটার মালিক হয়ে যাবে, তখন এটা গ্রুপ ব্যাংকিং হবে। ওকে, আবার বলতেছি, তাহলে যে শেয়ারটা, যে বড় ব্যাংকটা ওটা হচ্ছে হোল্ডিং ব্যাংক, আর তার আন্ডারে যে ছোট ছোট ব্যাংকগুলোর অধিকাংশ শেয়ার সে কিনে ফেলে, ওগুলো হচ্ছে সাবসিডিয়ারি ব্যাংক। ওকে, এটাও বেসিক্যালি 1930 সালে যুক্তরাষ্ট্র হয়েছে। ওকে, চেইন ব্যাংক এবং গ্রুপ ব্যাংকের মধ্যে আইডিয়াটা ক্লিয়ার সবার? একটু রেসপন্স করো। স্যার চেন জি ব্যাংকেরটা স্যার। আরেকটু আচ্ছা, চেইন ব্যাংক, চেইন ব্যাংকটা হচ্ছে বেসিক্যালি, এখানে যেমন আমি যদি একটু ডিফারেন্সটা বলি, যেমন গ্রুপ ব্যাংকে আবার বলতেছি, গ্রুপ ব্যাংকে তুমি একটা বড় ব্যাংক, এখানে তোমার আশেপাশে ছোট ছোট ব্যাংক আছে, এদেরকে তুমি কি করা, অধিকাংশ শেয়ার কিনে ফেলছো, কিনে ফেলছো, এরপর তুমি সবগুলা তোমারই ব্যাংক তুমি পরিচালনা করবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে এবং নিয়ন্ত্রণ করবা, মানে অধিকাংশ শেয়ার করবে। কিন্তু চেইন ব্যাংকে কোনো কিনা কিনি নাই,
প্রত্যেকটা ব্যাংক, এখানে সবগুলো ব্যাংক হচ্ছে আলাদা এবং স্বতন্ত্র, কিন্তু এরা নিজেদের মধ্যে কম্পিটিশন করবে না। এরা অনেকটা একই কার্যক্রম একসাথে পরিচালনা করবে। মানে নিজেদের মধ্যে প্রতিযোগিতা কম না করে এরা স্বতন্ত্র এবং অনেকটা, ব্যাংকগুলো হয় হচ্ছে সমজাতীয় কিন্তু নিজেরা স্বতন্ত্র, কিন্তু একে অপরের মধ্যে সহযোগিতা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু এইখানে কি হবে, এখানে স্বতন্ত্রতা বজায় থাকবে না। এই যে যে ব্যাংকগুলো শেষে অধিকাংশ শেয়ার কিনে ফেলতেছে, তার তার মতো করে ওই ব্যাংকগুলোকে চলতে হবে। ওকে, এখানে কি করে, সে একটা হোল্ডিং ব্যাংক থাকবে আর একটা সাবসিডিয়ারি, মানে হচ্ছে যে ব্যাংকগুলোকে সে কিনে ফেলবে এটা হচ্ছে সাবসিডিয়ারি। এখন কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। স্যার। ওকে। এরপর তালিকাভুক্ত ব্যাংক, এটা আমরা সোজা মোটামুটি তালিকাভুক্ত ব্যাংক মানে হচ্ছে যারা বাংলাদেশ ব্যাংকের, সোজা কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক মানে হচ্ছে বিবি, বাংলাদেশ ব্যাংকের অধীনে থাকে, বিবির অধীনে থাকবে। আর যারা বিবির অধীনে থাকবে না, ওটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। ওকে, যেমন বাংলাদেশ সবগুলো ব্যাংক হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক, সোজা কথা হচ্ছে এটাই। প্রায় সবকিছুই। এবং অতালিকাভুক্ত ব্যাংক সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গ্রামীণ ব্যাংক, ওরা বাংলাদেশ ব্যাংকের অধীনে না, গ্রামীণ ব্যাংকটা। ওকে, এটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংকের আহ, সবচেয়ে কমন উদাহরণ আর কি। এরপর আরো অনেকগুলো ব্যাংক আছে যারা তালিকাভুক্ত না আর কি। ওকে, যেমন গ্রামীণ ব্যাংক আছে, আনসার ভিডিবি ব্যাংক আছে, কর্মসংস্থান ব্যাংক আছে। এটা প্রায় সময় এমসিকিউ তে আসে। তাহলে গ্রামীণ ব্যাংক বললাম একটা, এরপর হচ্ছে কি আনসার, আনসার ভিডিবি ব্যাংক বললাম, তারপর হচ্ছে পল্লী সঞ্চয়ী ব্যাংক, পল্লী সঞ্চয়ী ব্যাংক। মানে এরা বাংলাদেশ ব্যাংকের রুলস এন্ড রেগুলেশন মানতে বাধ্য না। আর যেগুলো আমরা ইসলামী ব্যাংক বলি, এবি ব্যাংক বলি, তারপর সোনালী ব্যাংক বলি, জনতা ব্যাংক বলি, এই সবগুলোই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধীনে। ওকে, এগুলো বাংলাদেশ সবগুলো ব্যাংকে। এরপর এগুলো মোটামুটি আমরা পারবো, পাইকারি ব্যাংক, খুচরা ব্যাংক। মানে এগুলো মানে গ্রাহক, কোন ধরনের গ্রাহক নেই। পাইকারি ব্যাংক মানে সে শুধুমাত্র মার্চেন্ট, মানে বড় বড় বিগ বিগ মার্চেন্ট, যেমন ইউনিলিভারকে ডিল করে যে, আবুল খায়েরকে ডিল করে, ঠিক ওরাই হচ্ছে কি পাইকারি ব্যাংক। খুচরা ব্যাংক মানে হচ্ছে তোমার যেমন ব্রাক, সে একদম পান, মানে ছোট 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 ক্লায়েন্ট কনজিউমারকে সে সব ধরনের সেবা দিয়ে থাকে, এ টু জেড সব। ওকে, এইটা আমরা এতক্ষণ যা পড়লাম, এই জিনিসটা আর কি। আমরা জানি সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক এটা। এই এই যৌথ মালিকানাধীন ব্যাংকে শুধুমাত্র একটা সংজ্ঞাটা পড়ি, যৌথ মালিকানাধীন ব্যাংক মানে হচ্ছে কি, যখন কোনো কোনো জায়গায় সরকারি শেয়ার হবে 51%, আর বেসরকারি শেয়ার যখন হবে 49%, তখন হবে যৌথ মালিকানাধীন ব্যাংক। মানে যে ব্যাংকের শেয়ার, সরকারি ব্যাংকের শেয়ার 51% আর 49% যাবে, স্বায়ত্তশাসিত ব্যাংক মানে হচ্ছে নিজেরা চালাবে। এই চারটা তো আমরা আলোচনা করলাম, এগুলো আমরা আলোচনা করছি। ওকে, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্য ব্যাংক মোটামুটি আমরা পারবো এগুলা। ওকে, এটা, এই যে ব্যাংকিং কাঠামো হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, আর তফসিল বহির্ভূত মানে হচ্ছে ওই যে আমরা কিছুক্ষণ আগে যেটা পড়ছি ঠিক ওইটাই। তালিকাভুক্ত ব্যাংক বর্তমান হচ্ছে 61টি, 61টি তালিকাভুক্ত। সরকারি বাণিজ্যিক ব্যাংক কোনগুলা, যেমন সোনালী ব্যাংক, সরকারি বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। এরপর আছে কি, আর কেউ আরেকটা উদাহরণ বলতো, সরকারি বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ কেউ একজন বলতো, সরকারি বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ। এনিওয়ান? সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলো সবগুলো হচ্ছে কি সরকারি বাণিজ্যিক ব্যাংক। তবে বেসরকারি রূপালী ব্যাংক, ব্যাংক। হ্যাঁ, রূপালী ব্যাংক, হ্যাঁ রূপালী ব্যাংক, ব্যাংক। স্যার বিডিবিএল। বাংলাদেশ ব্যাংকটা বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। জনতা ব্যাংক। হ্যাঁ, জনতা ব্যাংক, ভেরি গুড। অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক, হ্যাঁ, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক। এরপর হচ্ছে কি সরকারি বিশেষায়িত ব্যাংক, বলতো বিশেষায়িত ব্যাংক, সরকার কৃষি বিশেষ কোন ব্যাংক। উদ্দেশ্যে যে ব্যাংকগুলো খুলে, যেমন কৃষি ব্যাংক। ওকে, বাংলাদেশ কৃষি ব্যাংক। শিল্প ব্যাংক। শিল্প ব্যাংক, ভেরি গুড, শিল্প ব্যাংক। তারপর হচ্ছে কৃষি উন্নয়ন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক, মানে যেগুলো একটা প্রবাসীদের কল্যাণের জন্য যে ব্যাংকগুলো করে। স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সবগুলা, যেমন ইউনিয়ন ব্যাংক বলো, ইসলামী ব্যাংক বলো। ওকে, এগুলো সবগুলো হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এবি ব্যাংক বলো, সবগুলা, যা যা এক্সিম ব্যাংক। এরপর বিদেশি ব্যাংক কোনগুলো, যেমন এসসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, যেমন সিটি ব্যাংক এনএ, সিটি ব্যাংক এনএ। সিআইটিওয়াই হচ্ছে বেসরকারি ব্যাংক, আর সিআইটিআই হচ্ছে মানে তোমার বাইরের ব্যাংক। ওকে,
আমরা শাখা ব্যাংক এগুলো আমরা পড়ছি মোটামুটি, যে শাখা ব্যাংক মানে হচ্ছে ওই যে ব্রাঞ্চ ব্যাংকিং যেটা, এগুলো নিয়ে আমরা আগাই। যদি বন্ধ হয়ে যায় আমরা আবার জয়েন করব। একক ব্যাংক আমরা পড়ছি, একক ব্যাংক মোটামুটি, ইউনিট ব্যাংক বা এটা গার্নিশ অর্ডার, এটা তোমাদের জন্য পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মানে টপিকস এর মধ্যে একটা আর কি, গার্নিশি। আমরা যেটা ইংলিশ শব্দ হচ্ছে গার্নিশি, গার্নিশি শব্দটি ল্যাটিন শব্দ, এটা হচ্ছে কি গার্নি থেকে আসছে। এই ওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখতে হবে। গার্নিশি, এটা আসছে গার্নি, গার্নিয়ার থেকে। ওকে, এটা কি আমরা যদি একটু সংক্ষেপে বলি, জাস্ট কোর্ট। এটা তিনটা পক্ষ থাকে, গার্নিশি এটার জন্য তিনটা পক্ষ থাকে, একটা হচ্ছে কোর্ট থাকে বা আদালত, একটা হচ্ছে কি তারপর ব্যাংক থাকে, গ্রাহক থাকে, ব্যাংকের গ্রাহক। ওকে, কোর্ট জাস্ট ব্যাংকে ব্যাংকে অর্ডার দিবে ভাই এই গ্রাহকের অ্যাকাউন্টটা তুমি ফ্রিজ করে রাখো, তুমি জব্দ করে রাখো এই ব্যাংকের গ্রাহককে, ও যাতে টাকা তুলতে না পারে। নির্দিষ্ট কোনো কারণ থাকতে পারে, বা কেউ গিয়ে আদালতে, মানে আদালত হয়তো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে এই টাকাটা ভোগ করা দরকার, এই টাকাটা মানে হচ্ছে কি এই সে যাতে টাকা তুলতে না পারে। ব্যাংকে কোনো আদালত যখন ব্যাংকে কোনো আদেশ দেয় যাতে সে তার টাকাটা তুলতে না পারে, মানে তার টাকাটা অবরুদ্ধ করে রাখে, এই প্রক্রিয়াটাকে, এই যে অর্ডারটা দিচ্ছে এই অর্ডারটাকে বলা হয় গার্নিশি অর্ডার। মানে আদালত কর্তৃক ব্যাংকের উপর গ্রাহকের হিসাব বন্ধের নির্দেশ। ওকে, বন্ধ অথবা হচ্ছে মানে তোমার ক্রোক করে রাখা আর কি। বন্ধ মানে হচ্ছে কি এটা তোমাকে কি করে রাখে, সিলগালা করে রাখা, আমরা বলতে সিলগালা মানে হচ্ছে কি যে তুমি এটা কিছুই করতে পারবে না, ওই গ্রাহক তার অ্যাকাউন্টে টাকা সত্ত্বেও সে তুলতে পারবে না। এটাই অনেকটা মানে যে আদেশটা দেয় এটাকে বলা হয় কি গার্নিশি অর্ডার। গার্নিশি অর্ডার তিনটা পক্ষ থাকে, এটা এই যে পাওনাদার বলা হয়, দেনাদার, আর ব্যাংক পক্ষ। তাহলে 1908 সালে দেওয়ানি, দেওয়ানি ধারা, এই রুলস একটু মনে রাখবো, অনেক সময় এমসিকিউতে আসে। বা তুমি যদি গার্নিশ অর্ডার কি এখানে লিখতে পারো তাহলে সুন্দর হবে আর কি। 46 মোতাবেক আদালতে এরূপ জারি করেন। এরপর ব্যাসেল। ব্যাসেলের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, ব্যাসেল হচ্ছে একটা বেসিক্যালি শহরের নাম। ওকে, এটা কোন দেশের শহর কে বলতে পারবা? এখন বন্ধ হয়ে যাবে, সবাই আমরা আবার জয়েন করবো, লেস দেন 1 মিনিট। ব্যাসেল আমাদের, ব্যাসেল কোন আইডিয়া আছে? ব্যাসেল কোন শহরের নাম কে বলতে পারবা, দ্রুত বলো। ব্যাসেল কেউ কি বলতে পারবা? এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর, কেউ বলতে পারতেছে না, ঘটনা কি? এটা তো বলতে পারার কথা। সুইজারল্যান্ডের একটা শহর, শহরের নাম, একটা শহরের নাম এটা, একটা শহরের নাম হচ্ছে ব্যাসেল। এখানে বসে যত পৃথিবীর যত কেন্দ্রীয় ব্যাংক আছে ওরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন গুলা নেয় আর কি। হ্যাঁ, আর এটাকে ব্যাংক অফ ইনস্টিটিউশন সেটেলমেন্ট, বিআইএস, তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার জন্য বিআইএস যে নির্দেশনাগুলো দেয়। তুমি আমি আম, তুমি ব্যাসেলের মেন উদ্দেশ্য কি, আমি তুমি যে টাকাগুলো রাখতেছি ওই টাকাগুলো নিরাপত্তা নিরাপত্তা যাতে থাকে, নিরাপত্তা। আমি তো ব্যাংকের সবচেয়ে বেশি রিস্কি জিনিস সবচেয়ে বেশি কি মানুষের ট্রাস্ট। তুমি দেখো পৃথিবীর কোথা মানে তুমি কোনো জায়গায়, জাস্ট একটা দোকানের মতো জায়গা বা একটা স্টোর, ওখানে গিয়ে তোমার সব মূলধন, সব জমানো টাকাগুলো জাস্ট নিঃসংকোচে তুমি ওখানে দিয়ে আসতেছো। একজন মানুষ বসে আছে, তাকে তুমি কেন টাকাটা দিয়ে আসতেছো? তার মানে এখানে একটা ট্রাস্টের বিষয় আছে, এই ট্রাস্টটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই যে মানুষগুলা যে বিনা সংকোচে, তার কোথাও কিন্তু এরকম টাকা রাখে না মানুষ, যে গিয়ে একটা কাগজ ধরায় দিচ্ছে এর বিনিময়ে তুমি টাকাটা রেখে আসলা, এবং তুমি নিশ্চিতভাবে জানো যে এই টাকাটা তোমার কোনো কি হবে না, তুমি এর পরের দিন গেলেও এই টাকাটা পাবা। এই যে বিষয়টা, এই যে তুমি টাকা রাখতেছো, এই টাকাটা যাতে ঝুঁকিমুক্ত থাকে, ঝুঁকিমুক্ত থাকার জন্য যা যা করণীয় সবগুলা এই যে প্রসেসের মাধ্যমে বা যে রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে দিয়ে দেয়, এগুলোকে আবার ব্যাসেল 1 2 3, মানে হচ্ছে আপডেট। ব্যাসেল ওয়ানে কিছু রুলস দিচ্ছে, এরপর আরেকটা আপডেট করছে সময়ের সাথে সাথে, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার কারণে বিভিন্ন ধরনের রুলস এন্ড রেগুলেশন অ্যাড করছে। এরপর ব্যাসেল 2, এরপর এখন ব্যাসেল 3 চলতেছে বেসিক্যালি। তার মানে এটা কি, তোমার ব্যাংকে যে মানুষকে টাকা দেওয়া, টাকা যাতে সে দিতে পারে, সোজা কথা, ওই জন্য মূলধন পর্যাপ্ততার কথা বলতেছে। তাহলে কোম্পানির নিজস্ব মূলধন মানে মানুষ আসলেই যাতে টাকা দিতে পারে, নিজস্ব মূলধন যেন অপর্যাপ্ত বা ঝুঁকিপূর্ণ হয়ে না পড়ে। তাহলে ওই জন্য আমানতকারীকে কি
মানে ঝুঁকির মুখে পড়তে হয়, মানে এই জিনিসগুলোকে যাতে সে করতে না হয়, মানে আমানতকারীটা যাতে ঝুঁকি মুক্ত থাকে, এমন লোন দিবে না যাতে আহ, সে ফেরত টাকাটা ফেরত না পায়। এই জিনিসগুলা এই ব্যাসেল টুতে বেসিক্যালি তিনটে স্তম্ভ থাকে। একটা হচ্ছে ন্যূনতম মূলধনের পর্যাপ্ততা। এখন বর্তমানে কি, বর্তমানে আগে ছিল 400 কোটি টাকা লাগবে, বর্তমানে মনে হয় সেটা 500 কোটি টাকা। মানে একটা ব্যাংকের লাইসেন্স নিতে গেলে তোমাকে 500 কোটি, 400 থেকে 500 কোটি টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, এই টাকাটা, এই যে মূলধন, মানে তোমাকে এটা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিতে হবে, তুমি ব্যাংক খুলতে গেলে এই টাকাটা জমা দিতে হবে। এরপর হচ্ছে কি, এরপর আরো ন্যূনতম মূলধনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, মানে আহ, আমরা বিভিন্ন ওয়েতে এটা করে থাকি আর কি। শুধুমাত্র এটা মানে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখতে হয় এটা না। আরেকটা হচ্ছে তোমার সিএসআর, এসএলআর এর উপর অনেক সময় টাকা রাখতে হয়। এগুলো আমরা পরে দিয়ে পড়বো, সিআরআর, এসএলআর। তদারকি পর্যালোচনা প্রক্রিয়া শুধুমাত্র মূলধন না, মানে এটা একটা নির্দিষ্ট মনিটরিং ব্যবস্থার মধ্য দিয়ে রাখা বিভিন্ন ধরনের যে রিস্ক গুলা, এই রিস্ক গুলা যাতে তারা জানে। যেমন রিস্ক গুলা কি, যেমন পেনশন, কৌশলগত ঝুঁকি, সুনামগত ঝুঁকি, তারল্য ঝুঁকি, কেন্দ্রীগত ঝুঁকি, এই ঝুঁকিগুলা যাতে মোকাবেলা করার জন্য সবসময় একটা প্রপার মনিটরিং এর মধ্য দিয়ে থাকে। ওকে, তাহলে তিনটা পিলার বললে আমরা বেসিক্যালি। এরপর বাজার শৃঙ্খলা, হ্যাঁ, এরপর হচ্ছে বাজার শৃঙ্খলা মানে হচ্ছে ওভারঅল বাজার শৃঙ্খলা মানে হচ্ছে কি বেসিক্যালি যে স্বচ্ছতার সাহায্যে ব্যাংকের যে বাজার শৃঙ্খলা কি, যে এখানে যে স্টেক হোল্ডার গুলা থাকে, যেমন বিনিয়োগকারী থাকে, বিশ্লেষক থাকে, গ্রাহক থাকে, অন্যান্য ব্যাংক থাকে, এজেন্ট থাকে, এদের মধ্য দিয়ে যাতে এক ধরনের কোঅর্ডিনেশন থাকে, তাদের মধ্য দিয়ে যাতে মানে মানুষ ইনফরমেশন পায়। বাজার শৃঙ্খলা মেইন জিনিস হচ্ছে মানুষ ইনফরমেশন পাবে। মানে এখানে তার যে ইনফরমেশন, যে এখন বর্তমান কি অবস্থা, কেন কি অবস্থা, সবকিছু ইনফরমেশন যাতে বিভিন্ন ওয়েতে স্টেক হোল্ডাররা পায়, এটাই হচ্ছে বাজার শৃঙ্খলা মেইন জিনিস। তার মানে হচ্ছে ব্যাসেল থ্রিতে আমার কোনো কোয়েশ্চেন যদি আসে, তিনটে স্তম্ভ, এই তিনটে স্তম্ভ আমরা লিখে দিতে পারবো। একটা হচ্ছে ন্যূনতম মূলধন স্তম্ভ, তদারকি পর্যালোচনা প্রক্রিয়া এবং বাজার শৃঙ্খলা। ওকে, এই ব্যাসেল কি, ওকে, এটা একটু কমপ্লেক্স জিনিস, বাট তোমরা যেহেতু প্রাইমারি পর্যায়ে আসো, এই একটু পর্যন্ত মোটামুটি মনে রাখলে হবে আর কি। ওকে, আমরা একটা দুইটা দেখি। এটা কেউ একজন পড়ো তো, কে পড়বা? এনিওয়ান? আমি পড়ি। হ্যাঁ, পড়ো। ক, একটি ব্যাংক যার প্রধান উদ্দেশ্য জনগণ। অপরপক্ষে খ, অন্য একটি ব্যাংক যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। উক্ত ব্যাংকটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে ব্যবসা বাণিজ্যে সহায়তা করে থাকে। সম্প্রতি দেশের দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধি পেতে থাকলে তা নিয়ন্ত্রণে উভয় ব্যাংক সহায়তা করে। ওকে, তাহলে একটা ব্যাংক হচ্ছে কি প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ, একটা হচ্ছে জনকল্যাণ। অপর ব্যাংক হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আমরা মেইন কি পয়েন্ট হচ্ছে এটাই। উক্ত ব্যাংকটি বিভিন্ন ব্যবসাকে ঋণ দিয়ে বাণিজ্য সহায়তা করে। সম্প্রতি দাম বৃদ্ধি পেতে থাকলে তার নিয়ন্ত্রণে উভয় ব্যাংক হচ্ছে সাহায্য করে। তার মানে হচ্ছে দাম নিয়ন্ত্রণে ওরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করে আর কি। প্রশ্ন আছে ব্যাসেল টু কি, আমরা কিছুক্ষণ আগেই পড়ছি, এটা আমরা ডেফিনেশন লিখতে পারবো। গার্নিশ অর্ডার কেন জারি করা হয়? দেখো একদম, এই যে আমার আলোচনা বা আমার লাস্ট আলোচনাটা পড়লেও তুমি এই দুইটা জিনিস পড়তে হবে। এটা একদম লাইভ কোয়েশ্চেন, কোনো কোথাও কোনো না কোনো জায়গায় আসছে। ক ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ওকে, আমরা কোন ধরনের ব্যাংক জনকল্যাণ করে বেসিক্যালি কি, এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা পরে দিয়ে পড়বো, যদিও এই প্রথম দুই তিনটে চ্যাপ্টার যখন আমরা সাম আপ করি, এই আনসার গুলো দিতে আরো সহজ। এটা কি কেন, কেন্দ্রীয় ব্যাংকের কাজই হচ্ছে জনকল্যাণ করা, ওদের প্রফিট করা ওদের কাজ না। কেন্দ্রীয় ব্যাংকের মেইন কাজ হচ্ছে ওদের মনিটর করা এবং মানুষের দেশের জনকল্যাণ বা সরকারের জনকল্যাণ বা সরকারের সবগুলা কাজেও সহায়তা করা। তার মেইন উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা, মানে ক ব্যাংকটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। এরপর দুটি ব্যাংকের মধ্যে কার্যাবলীর তুলনামূলক চিত্র, তার মানে হচ্ছে দুইটা কার্যাবলী, দুটির কার্যাবলীর মধ্যে তুলনামূলক বিষয়, মানে হচ্ছে ক ব্যাংক এবং খ ব্যাংকের মধ্যে পার্থক্য। আর আরেকটা হচ্ছে মুনাফা অর্জন। আমরা জানি মুনাফা অর্জন কার কার কাজ, বাণিজ্যিক ব্যাংকের। একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ওকে, খ ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক মানেই হচ্ছে সে প্রফিট করবে, সোজা কথা। তাহলে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে তোমার তুলনামূলক চিত্রটা দিতে বলছে। কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি, অন্য ব্যাংককে মনিটর করা। কেন্দ্রীয় ব্যাংকের সংখ্যা মানে হচ্ছে যে ব্যাংক অন্য ব্যাংককে মনিটর করে, অন্য ব্যাংককে নিয়ন্ত্রণ করার জন্য যে ব্যাংক। আরো অনেকগুলো কাজ আছে, শুধু একটা। আর বাণিজ্যিক ব্যাংক মানে হচ্ছে কি,
যার উদ্দেশ্য থাকে কি মুনাফা অর্জন করা। আর কেন্দ্রীয় ব্যাংকের নোট ছাপানো একটা কাজ, বাণিজ্যিক ব্যাংক এই কাজটা করে। তুলনামূলক চিত্র মানে কি, ওই করে কিনা, করে না, ও হচ্ছে নোট ছাপায়, মানে নোট ছাপানো। আর বাণিজ্যিক ব্যাংক যেটা যে কাজটা করে, ও নোট ছাপালো, ও হচ্ছে কি মুদ্রা সৃষ্টি করে। ওকে, মুদ্রা সৃষ্টি করে, এটা আমরা পরে দিয়ে বলবো কেমনে মুদ্রা, বাণিজ্যিক ব্যাংক কেমনে মুদ্রা সৃষ্টি করে, মানে লোন, এই যে লোন দেওয়ার মাধ্যমে তোমার হাতে টাকা নাই কিন্তু তোমাকে একটা ক্রেডিট কার্ড ধরাই দিল, তার মানে হচ্ছে তোমাকে 1 লাখ টাকা সৃষ্টি করে দিল। এই যে একটা হচ্ছে মানি ছাপায় কেন্দ্রীয় ব্যাংক, আর ও হচ্ছে মানি ক্রিয়েট করে বাণিজ্যিক ব্যাংক। ওকে, টুকটাক আমরা প্রসিড হই। তার মানে হচ্ছে আমরা তুলনামূলক চিত্রটা একটু করে পারলে মানে পড়লেই পারবো। এরপর আরেকজন, এটা পড়ো তো একটু। আমি পড়ি। হ্যাঁ বলো। ব্যাংক সামিহা। লিমিটেড ও খ ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম দুটি ব্যাংক। ক ব্যাংক আচ্ছা। লিমিটেডের দেশে বিদেশে ব্যাংকিং কার্য পরিচালনার সুযোগ রয়েছে। পক্ষান্তরে খ ব্যাংক লিমিটেড দেশের অভ্যন্তরে একটিমাত্র অফিসের মাধ্যমে সমস্ত কার্যাবলী পরিচালনা করে। উভয় ব্যাংকই স্ব স্ব উদ্দেশ্য অর্জনে সফলতা লাভ করে। আচ্ছা, তার মানে হচ্ছে কি এখানে দুইটা ব্যাংক, একটা হচ্ছে দেশে এবং বিদেশে কাজ করে, দেশে বিদেশে কাজ করে। আর একটা হচ্ছে একটি মাত্র অফিসের মাধ্যমে সমস্ত কার্যাবলী পালন করে। একটি মাত্র অফিস, এই ওয়ার্ডটা দেখে আমরা কোন কোন ব্যাংকের মতো কথা মনে পড়ে? একটি মাত্র অফিস, কেউ কি বলতে একক পারবে? ব্যাংক। একক ব্যাংক। শাখা। একক ব্যাংক হ্যাঁ বলো, স্যার, একক ব্যাংক। জি স্যার, নাকি অন্য একক ব্যাংক। অন্য কোনো একক। ব্যাংক? জি না স্যার, এটা একক ব্যাংক হবে, একটি মাত্র আচ্ছা, হ্যাঁ স্যার, অফিস। এটা একক ব্যাংক। একক ব্যাংক হবে। জি। ওকে, আমরা আছি ব্যাংকিং কি, আমরা পড়ছি এতক্ষণ ধরে পড়লাম না ব্যাংকিং কি, যে অ্যাক্টিভিটিস গুলো আর কি, এই যে চেক দিবে, মানুষ থেকে টাকা নিবে, এই সবগুলো সমষ্টিগত রূপেই হচ্ছে ব্যাংকিং। গার্নিশে অর্ডার বলতে কি বুঝো? খ ব্যাংকটি সংগঠন কাঠামোর উপর ভিত্তি করে। এখন দেখো, আমাকে বলছে কিন্তু সংগঠন কাঠামোর উপর ভিত্তি করে কোন ধরনের ব্যাংক। দেখো এই জিনিসটার কথা বলছিলাম যে তোমাকে বুঝতে হবে যে এই সংগঠন কাঠামো, এই যে এখানে আছে সংগঠন কাঠামোর মধ্যে আছেই কয়টা, এই যে সংগঠন কাঠামোর ভিত্তিতে শ্রেণী বিভাগ। সংগঠন কাঠামোর মধ্যে একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। ওকে, তার মানে এটা কোন ব্যাংক সংগঠন কাঠামোর মধ্যে? ক ব্যাংকটা। ব্যাংক। তাহলে আমাকে প্রশ্ন কি, খ ব্যাংকটা, খ ব্যাংকটা কি ব্যাংক সংগঠন কাঠামোর মধ্যে দিয়ে? একক ব্যাংক স্যার। একক। হ্যাঁ, একক ব্যাংক। এরপর তাহলে আমরা পারবো মোটামুটি এক্সপ্লেন করলে। তার মানে এটা লিখার নিয়ম কি, প্রথম হচ্ছে কি পয়েন্ট হচ্ছে এটা একক পয়েন্ট। ওকে, প্রথম হচ্ছে কি এটা একক ব্যাংক, এটা লিখবা। এরপর হচ্ছে একক ব্যাংকের সংজ্ঞা লিখবা, তারপর উদ্দীপকের সাথে এটা রিলেট করবা। এই 3টা পয়েন্ট থাকতে হবে, মানে 3টা প্যারা আকারে, একটা, দুইটা, তিনটা। কত নাম্বার এখানে? 3 নাম্বার না, তিনটা, 3টা প্যারা থাকবে। প্রথমে একক ব্যাংক, এরপর হচ্ছে একক ব্যাংকের সংজ্ঞা থাকবে, একক উদ্দীপকের সাথে এটা যে একক ব্যাংক, এটা রিলেশন থাকবে। ওকে, যে কোনো, এরপর 4 নাম্বার পার্টে আমার 4টা পার্ট থাকবে, একটা কনক্লুশন থাকবে। আমরা ওইভাবে যদি লিখতে পারি পার্ট বাই পার্ট, তাহলে নাম্বারগুলো একটু বেশি পাওয়া যাবে। যেমন তুমি এখানে উদ্দীপকে তো প্রথম কিভাবে হবে, উদ্দীপকের ক, ক ব্যাংক সংগঠন কাঠামোর ভিত্তিতে একক ব্যাংক। তুমি চাইলে যদি একটু, যারা একটু সময় পাবা, যারা প্র্যাকটিস করে, এই একক ব্যাংকটা তুমি নীল কালি দিয়ে লিখতে পারো, তাহলে দেখতে, খাতাটা দেখতে অনেকগুলো সুন্দর লাগে। হ্যাঁ, এই এই কাজটা করতে পারলে মানে তুমি কেমনে, সবাই সবাই তো এ প্লাস পায় না, কেন ও এ প্লাস পাচ্ছে বা কেন ও বেশি নাম্বার পাচ্ছে, এর মেন কারণ হচ্ছে খুব বেশি নেই, ছোট ছোট ডিফারেন্স গুলা। তুমি যদি এই ছোট ছোট ডিফারেন্স গুলো যদি ক্রিয়েট করতে পারো, তাহলে তোমার ভালো নাম্বার ক্যারি করা অনেক বেশি ইজি আর কি। এরপর ব্যাংক দুটির মধ্যে কোনটি উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করবে? বলতো কোনটা? একটা হচ্ছে কি দেশে, দেশি বিদেশি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে শাখা, কিসের মাধ্যমে, মানে আমরা যদি বলি সংগঠন কাঠামোর মাধ্যমে 4টা ব্যাংক না একক ব্যাংক, এরপর শাখা ব্যাংক, মানে খ যদি শাখা ব্যাংক একক ব্যাংক হয়, ক হচ্ছে শাখা ব্যাংক, এটা হচ্ছে শাখা ব্যাংক, ক হচ্ছে শাখা ব্যাংক। তার মানে অর্থনৈতিক উন্নয়নে বেসিক্যালি ডিরেক্টলি যে
আহ, যে সবচেয়ে ভূমিকা পালন করে ও হচ্ছে শাখা ব্যাংক করে আর কি। যেহেতু শাখা ব্যাংক সারা দেশ জুড়েই থাকে, তাহলে সারা দেশ জুড়ে থাকা মানে সারা দেশ জুড়ে আইডল মানিগুলো সে একক ব্যাংক থেকে বেশি সংগ্রহ করতে পারে, তার মানে সেই বেশি অর্থনৈতিক উন্নয়ন মূল ভূমিকা পালন করে। কেমনে অর্থনৈতিক উন্নয়ন বলতেছে কেন? তুমি যদি টেকনাফে যে আইডল মানিগুলো আছে, সন্দ্বীপে যে আইডল মানিগুলো আছে, এগুলো যদি তুমি কালেক্ট করে লোন দিতে পারো, তার মানে হচ্ছে এগুলো অর্থনীতিতে অনেক বেশি ডিরেক্টলি ইম্প্যাক্ট পড়বে আর কি। এগুলো আমরা লিখতে পারলে তাহলে খুব ভালো হয়। ওকে, এরপর এটা আরেকজন পড়ো। কে পড়বে? স্যার আমি হ্যাঁ পড়ো। কামরুন্নেসা। জনাব নেহাল কৃষক। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। হ্যাঁ। তার বীজ এবং কীটনাশক কেনার জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন। হুম। তার কাছে পর্যাপ্ত অর্থ না থাকায় তিনি একটি ব্যাংকের শরণাপন্ন হন, যে ব্যাংকের 51% শেয়ারের মালিক সরকার এবং 49% শেয়ারের মালিক বেসরকারি ব্যক্তিবর্গ। ব্যাংকের একজন কর্মকর্তা জনাব নেহালকে কৃষি ব্যাংকে যাওয়ার জন্য পরামর্শ দেন এবং সেখান থেকে ঋণ নিতে বলেন। ওকে, সবাই একটু পড়ে নাও। তার মানে এখানে কি পয়েন্ট হচ্ছে কি, যে 51% শেয়ারের মালিক সরকার আর 49% শেয়ারের মালিক হচ্ছে বেসরকারি ব্যক্তিগত, তাহলে একক ব্যাংক কি আমরা পড়ছি কিছুক্ষণ আগে। দ্য গার্নিশে অর্ডার কি অনেক বেশি ইম্পর্টেন্ট দেখছো। নেহাল প্রথম যে ব্যাংকে গিয়েছিলেন সেটি কোন ধরনের ব্যাংক? ওকে, পরে দিয়ে সে কৃষি ব্যাংকে ব্যাংক। ব্যাংকের কোন কোন ধরনের ব্যাংক এটা? যে গ্রুপ ব্যাংক। ব্যাংকের কোন ব্যাংক? গ্রুপ ব্যাংক। গ্রুপ ব্যাংক। যৌথ মালিকানাধীন এই ব্যাংক। যৌথ হ্যাঁ, যৌথ মালিকানা। গ্রুপ ব্যাংক, যে গ্রুপ ব্যাংক বলছো, দেখো গ্রুপ ব্যাংকের আমি স্পেসিফিক বলছি। গ্রুপ ব্যাংক কি, সে কি করবে, দুর্বল ব্যাংকগুলোকে কিনে নিবে গ্রুপ ব্যাংক, তারপর এদের দ্বারা সে চালাবে। ওকে, গ্রুপ ব্যাংক হচ্ছে কি একটা হোল্ডিং ব্যাংক, থাকবে সাবসিডিয়ারি ব্যাংকগুলো ছোট ছোট, ওটা হচ্ছে গ্রুপ ব্যাংক। এখানে কি ওই ধরনের কোনো কথাবার্তা বলছে? এখানে বলছে কি শেয়ারের মালিক দুইজন, একটা হচ্ছে সরকার এবং বেসরকারি বক্তব্য। 51% শেয়ারের স্যার মালিক প্রথম ব্যাংকটা হচ্ছে সরকারি ব্যাংক। না সরকার এখানে, যেহেতু 51% শেয়ারের মালিক। হ্যাঁ, না না, স্যার, না এটা যৌথ এটা মালিকানাধীন হচ্ছে ব্যাংক। যৌথ মালিকানাধীন যৌথ ব্যাংক। মালিকানা। এটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করার সময় বলছি। এই যে এই যে এখানে লিখে ফেলছে, এই যে যৌথ মালিকানাধীন ব্যাংক, সরকারি ব্যাংক মানে হচ্ছে 100% শেয়ারের মালিকই সরকার, এখানে অন্য কেউ নাই, 100% হচ্ছে সরকার। ওকে, এখানে 100%, 100% হচ্ছে বেসরকারি, মানে ব্যক্তি মালিকানাধীন হচ্ছে, 100% হচ্ছে বেসরকারি, এটা হচ্ছে বেসরকারি ব্যাংক। আর সরকারি ও বেসরকারি বা যৌথ মালিকানাধীন ব্যাংক হচ্ছে সরকারি শেয়ার যখন 51% আর বেসরকারি শেয়ার যখন 49% থাকবে, তখন এটা যৌথ মালিকানাধীন ব্যাংক হবে। ওকে, তার মানে এখানে আমরা এই ব্যাংকটা হচ্ছে কি, এই যে এখানে বলে দিচ্ছে 51% শেয়ারের মালিক সরকার, 49, তার মানে হচ্ছে এই ব্যাংকটা আমার যৌথ মালিকানাধীন ব্যাংক। প্রথম যে ব্যাংকে গেছে এটা হচ্ছে যৌথ মালিকানাধীন ব্যাংক। এরপরে গেছে যে কৃষি ব্যাংকে। উদ্দীপকে নেহালের মধ্যে কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা, এটা হচ্ছে কৃষি ব্যাংকের, যে কোনো একটা কৃষি ব্যাংক স্পেশাল একটা ব্যাংকের ভূমিকা কি, স্পেশাল ব্যাংকের কোর্সই হচ্ছে কৃষকদের প্যাট্রোনাইজ করার জন্য। ওকে, কৃষকদের সাবসিডি দেওয়ার জন্য, কৃষককে এনকারেজ করার জন্য এই ব্যাংকটা। ওকে, তার মানে যে এই ব্যাংকের গুরুত্ব অনেক বেশি অপরিসীম অর্থনৈতিক উন্নয়নে। আহ থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো মোটামুটি ক্লাস এখানেই শেষ।